আমার মতো যারা ভাবেন আদার ব্যাপারই হলেও জাহাজের খবরটাও আমাদেরই রাখতে হবে, আমার মতোই যারা দেখেন পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি সবকিছুর সুতোই বাঁধা সেই রাজনীতির নাটাইয়ে তাদের স্বাগত। আজকে রাজকাহনের সাথে আছি নবনীতা চৌধুরী, নিবেদন করছে শাহ সিমেন্ট। শুরুতেই জানিয়ে দিতে চাই মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ চলার মধ্যেই গত মঙ্গলবার নদ্দায় বাসের চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর মৃত্যুর ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীরা আগামী 28শে মার্চ পর্যন্ত আন্দোলন স্থগিত করেছে। গত বছরের জুলাই মাসে রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের 2 শিক্ষার্থী বাস চাপায় নিহত হওয়ার পর নিরাপদ সড়কের দাবিতে সোচ্চার ছিলেন নিহত শিক্ষার্থী আবরারও। সে বছর স্কুলে পড়ুয়া শিশু কিশোরদের 9 দফা দাবিতে টানা 11 দিনের আন্দোলন চলে। এরপর সেই আন্দোলনকে স্বাগত জানিয়ে সড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা ফেরাতে 17টি নির্দেশনা জারি করে প্রধানমন্ত্রীর কার্যালয়। জরুরিভাবে আইনও পাশ করে, তবে কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় সড়কে শৃঙ্খলা ফেরেনি। প্রায় প্রতিদিনই দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে কিংবা পঙ্গুত্ব বরণ করছে মানুষ। নিরাপদ সড়ক চাই আন্দোলনের পরিসংখ্যান বলছে, গত বছর নিরাপদ সড়কের দাবিতে সেই আন্দোলনের মধ্যেও 300 দুর্ঘটনায় 361 জন নিহত হন। আর যাত্রী কল্যাণ সমিতি বলছে, আন্দোলনের পরের 5 মাসে দুর্ঘটনা ঘটেছে 2278টি। এতে নিহত হয়েছেন 2545 এবং আহত 5824 জন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুযায়ী সড়ক দুর্ঘটনার 53% ঘটে যানবাহনের অতিরিক্ত গতির জন্য, যেখানে 37% চালকের বেপরোয়া মনোভাব এবং 10% গাড়ির ত্রুটি ও পরিবেশ দায়ী। বিশেষজ্ঞদের মতে, সড়কে প্রতিনিয়ত বিপুল সংখ্যক মানুষ মারা গেলেও অধিকাংশ ক্ষেত্রেই চালক বা মালিকের উপযুক্ত শাস্তি হয় না। আর গত বছরের আন্দোলনের পর পাশ হওয়া নতুন আইনেও সরাসরি কোনো কঠিন সাজার বিধান না থাকায় চালক মালিকেরা আরও বেপরোয়া হয়ে উঠছেন। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এবং সড়ক দুর্ঘটনায় আহত ড্রাইভার মোহাম্মদ রাসেল সরকার। স্বাগত আপনাদের তিনজনকেই। আমি ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আপনাকে দিয়ে শুরু করি যে এটা তো আসলে কোনো সিস্টেম হতে পারে না যে প্রতিদিনই অনেক মানুষ মরবেন দেশের বিভিন্ন জায়গায়, আর রাজধানীতে ছাত্র মরলে ছাত্ররা তাদের সহপাঠীর তাদের আবেগ বেশি, তরুণদের তারা সংগঠিত থাকেন তাদের শিক্ষা প্রতিষ্ঠানে, কাজে তারা সাথে সাথে বিক্ষুব্ধ হয়ে ওঠেন, তারপরে দুদিন সংবাদ। এই সিস্টেমে এখন আমরা অনেক দিন চলবো বলে এরকম হতাশ হবার কারণ আছে কিনা? তার আগে আমি একটু আপনাকে সংশোধন করে দিতে চাই যে রাসেলের যেটি আপনি বললেন যে সড়ক দুর্ঘটনায় সে পা হারিয়েছে, আসলে ওর কাছ থেকে যেটা শুনলাম এটাকে সড়ক দুর্ঘটনা চালকই উঠিয়ে দিয়েছে, সড়ক দুর্ঘটনা বলা যাবে না, এটা আপনার বলা যায় যে অ্যাটেম্পট টু মার্ডার। কারণ দুর্ঘটনা কিন্তু ডিফারেন্ট জিনিস, কিন্তু ওর সাথে যেটা ঘটেছে সেটা কিন্তু দুর্ঘটনা না। ওকে মানে আমি বলবো যে মারার উদ্দেশ্যেই কিন্তু বা হত্যা করার উদ্দেশ্যেই ওর উপর দিয়ে গাড়ি চালিয়ে। এই কথাটা যখন বললেনই, আজকে এই যে আবরারকে যে সুপ্রভাত পরিবহনের যে বাসটি চাপা দিয়েছিল, সে পুলিশের কাছে বলছেন, সেই চালক বলছেন যে তিনি আসলে এর আগে শাহজাদপুরে আরেক তরুণীকে চাপা দিয়ে দ্রুত গতিতে যাবার পথে আবরারকে চাপা দিয়েছেন। কাজে এই যে মানে গাড়ি নিয়ে বেরিয়ে চাপা দিয়ে চলে যাওয়াটাও আসলে বোধহয় খুব মানে সবকিছুকে দুর্ঘটনা বলা যায় কিনা সে প্রশ্ন তো আছে। দুর্ঘটনা এক্ষেত্রে তো বলা যাচ্ছে না, রাসেলের ক্ষেত্রে তো দুর্ঘটনা বলাই যাবে না। আর এখানেও যেটা হয়েছে, সে এক জায়গায় একটা দুর্ঘটনা ঘটিয়ে এসেছে এবং সেটার ফলো আপ হিসেবে সে কিন্তু আরেকজনকে মানে হত্যা করলোই আর কি বলা যায় আর কি। এখন এভাবেই তো আসলে চলছে। এখন আপনার মূল যেই প্রশ্ন সেখানে ফিরে আসি যে গত বছর আপনার শিক্ষার্থীরা যে আন্দোলন করলো, তারপরে আমরা হয়তো কিছু নড়াচড়া দেখলাম। আসলে আমি সবসময় যেটা বলি যে আমরা জাতি হিসেবে একটু রিঅ্যাক্টিভ। যখন কোনো ঘটনা ঘটে তখন কেন ঘটলো সেই দিকে আমরা আলোচনা করি, কিন্তু বিশেষ করে সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে কি কি বিষয়গুলো দায়ী সেগুলো কিন্তু আমরা কম বেশি সবাই জানি। তা আমরা যদি প্রোঅ্যাক্টিভ মেজার্স যদি নিতে পারি তাহলে কিন্তু আমরা অনেক দুর্ঘটনা কিন্তু আমরা রোধ করতে পারি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা প্রোঅ্যাক্টিভ মেজার্সে কখনো যাই না। আমরা সবসময় একটা কিছু ঘটলে তখন তার রেসপেক্টে আমরা সবাই রিয়াকশন দেখাই। সেই সংস্কৃতি থেকে আমাদের
বেরিয়ে আসতে হবে। রিঅ্যাক্টিভ মেজারও কি আমরা দেখলাম কিনা? গত অগাস্টে যেরকম আন্দোলন করে উঠলো, রাজধানী অচল থাকলো কয়েকদিন, তারপরে এটা তো একটা রাজনৈতিক দিকেও মোড় নিল, নানা রকম গুজব ছড়ালো, এমনকি আওয়ামী লীগ কার্যালয়ে পর্যন্ত নিয়ে ঘিরে পর্যন্ত গুজব ছড়ালো। আমি জানতে চাই যে রিঅ্যাক্টিভ মেজারও তো দেখলাম না, এরকম লাগছে। মানে প্রতিক্রিয়ায় কি খুব কোনো মানে উদ্যোগ আপনি দেখতে পান? না, রিঅ্যাক্টিভ মেজার্সের ক্ষেত্রে আপনার যেটা মানে আপনিও বললেন যে মানে রাজনৈতিক সদিচ্ছাটা কিন্তু থাকতে হবে, এবং বর্তমান সরকারের ক্ষেত্রে এই পরিবহন সেক্টরটা কিন্তু তাদের আমি বলবো যে সাংঘাতিক একটা মাথা ব্যথার কারণ এখনো আছে, এবং ভবিষ্যতে এটা আরো বেশি হবে। এবং সরকার তাদের নিজেদের অবস্থান সুদৃঢ় করার জন্যই সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনা তাদের প্রয়োজন। কারণ যেরকম সিমটম আমরা দেখছি, যদি কঠোর হস্তে যদি সরকার এখানে পদক্ষেপ না নেন, তাহলে এখান থেকে কিন্তু সরকারের কিন্তু সাংঘাতিক রকম ঝুঁকি আসবে। তাদের নিজেদের ভালোর জন্যই আপনার রিঅ্যাক্টিভ মেজার হোক, প্রোঅ্যাক্টিভ মেজার হোক, তাদেরকে নিতে হবে। আপনি কোনো বিশেষ উদ্যোগ দেখেছেন কিনা নিরাপদ সড়ক চাই আন্দোলনের পর, গত জুলাই আগস্টের এই আন্দোলনের পর, যেটাতে কিছু মানে আপনি বলবেন যে এটি একটি কার্যকর পদক্ষেপ ছিল, এমন কোনো পদক্ষেপের কথা আপনি মনে করতে পারেন কিনা? কার্যকর পদক্ষেপের মধ্যে কিছু তো আপনার ডিএমপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ যেগুলো নিয়েছে, কিন্তু সেগুলো আসলে কতটুকু প্রতি মাসে একবার ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ করা, এটা দিয়ে এটাও প্রয়োজন, কিন্তু শুধুমাত্র আপনার ট্রাফিক সপ্তাহ পালন করলেই তো হবে না। যেসব কারণে আপনার দুর্ঘটনাগুলো ঘটছে সেখানে আপনাকে হিট করতে হবে। এবং যেটা সবাই যেটা বলে যে ঢাকা শহরে দুর্ঘটনা ঘটছে যেহেতু আপনার গণপরিবহন যেগুলো আছে সেগুলো চুক্তিভিত্তিকে চলে, যার ফলে হয় যে আপনার যে চালক থাকে তার উপরে কিন্তু সব দায়িত্ব বা ঝুঁকি যেটাই বলেন সব চালকের উপরে আপনার থাকে, যে কারণে কিন্তু তার মধ্যে যেটা হয় যে তার মধ্যে একটা বেপরোয়া মনোভাব আসে এবং অশুভ প্রতিযোগিতায় সে লিপ্ত হয়, কারণ তাকে তো তার টার্গেটটা ফুলফিল করতে হবে। এবং সে যে বেপরোয়া আচরণ করে সেখান থেকে কিন্তু এই দুর্ঘটনাগুলো আপনার বেশিরভাগ ঘটছে। ঢাকা শহরের আপনার গত বছরে পথচারীদের 46%, ঢাকা শহরের যে মোট দুর্ঘটনা তার মধ্যে পথচারী মারা গেছে 46%। আর সারা বাংলাদেশের কথা যদি আমরা বলি, পথচারী মারা গেছে 31%। তার মানে পথচারী কিন্তু আপনার ভার্নারেবল রোড ইউজার আমরা বলি, এবং এই ক্ষেত্রে হয়তো পথচারীদের কেউ আমাদের সচেতন করা সেই দায়িত্ব রয়েছে, কিন্তু যারা যেসব মালিক আপনার চুক্তিভিত্তিক গাড়ি চালকদের হাতে ছেড়ে দিচ্ছেন, তারাও কিন্তু আপনার দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। কিন্তু যেটা আমরা দেখি যে মালিকরা কিন্তু মনে হয় যে ধরাছোঁয়ার একটু বাইরে থেকে যায়। আমি আসবো আপনার কাছে মোজাম্মেল হক চৌধুরী, কিন্তু এই যে মানে এই গত বছর অগাস্টের ওই আন্দোলনের পর থেকে আমরা খুব ঘন মানে এই কথাটা শুনছিলাম যে আমরা যথেষ্ট সচেতন না, আমরা কেউ আইন মানি না, শুধু চালকদের দোষ দেই, আমরা ওভারব্রিজ ব্যবহার করি না, জেব্রা ক্রসিং ব্যবহার করি না। খুব দুঃখজনকভাবে আবরার জেব্রা ক্রসিং দিয়ে পার হচ্ছিলেন, সে কথাও সংবাদ মাধ্যমগুলো বলছে অনেকে। এবং আমি আপনার কাছে জানতে চাই যে, এবং আজকে এর মধ্যেই যশোরের সাথেও এক স্কুল ছাত্রী পা হারিয়েছে, এবং তাতেও আবার যশোরেও অবরোধ করে রেখেছিল কিছুক্ষণ তার সহপাঠীরা। আমি আপনার কাছে জানতে চাই যে মানে আসলে হচ্ছেটা কি, মানে কিছু আপনার চোখে পড়েছে যে ওই আন্দোলনের পর কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? হ্যাঁ, আন্দোলনের পরে আমরা অনেকগুলো উদ্যোগ নিতে দেখেছি, যেমন কি ওই যে ট্রাফিক সচেতনতা সপ্তাহ হচ্ছে, এখানে মামলা হচ্ছে, জরিমানা আদায় হচ্ছে, এবং তার মধ্য দিয়ে আমরা দেখছি ঘটা করে এটা পালনের পরে সারা বাংলাদেশে তারা ব্যানার পোস্টার লাগিয়েছে। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে একটা কমিটিও গঠন করা হয়েছে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে একটা সুপারিশ প্রণয়নের জন্য। এই সমস্ত ইয়েগুলো আমরা দেখছি, কিন্তু আমরা মূল যে প্রবলেম, মূল সমস্যাগুলো, আমরা আসলে অনেকগুলো সমস্যা নিয়ে আলোচনা করছি, কিন্তু
মূল সমস্যাগুলো কোন জায়গায়? মূল সমস্যাটা স্পষ্টত যাত্রী সাধারণের সাথে আমাদের একটা তামাশা হচ্ছে, প্রতারণা হচ্ছে। প্রতারণা থেকেই কিন্তু এই নৈরাজ্যের উৎপত্তি। আমি যদি আপনাকে একটা ছোট্ট করে বলতে চাই, যেমন সিটি সার্ভিসের ভাড়া নির্ধারণ একটা কমিটি আছে, আপনিও জানেন, আমরাও জানি। এটা তারা কিছু ক্রাইটেরিয়া নির্ণয় করে ভাড়াটা নির্ধারণ করেন। এখানে আমরা তীব্র প্রতিবাদ করেছিলাম, মালিক শ্রমিক সরকার মিলেমিশে ভাড়াটা নির্ধারণ করেছিল। এই টেবিলে বসে আমি এটার তীব্র প্রতিবাদ করেছিলাম। এখানে একটা সিটি সার্ভিসের বাসে 3 জন হেল্পার এবং 1 জন চালক রাখার কথা। আমরা বলেছিলাম যে এটা আমাদের সাথে স্পষ্টত প্রতারণা, কারণ 1 জন হেল্পার আর 1 জন চালক দিয়েই গাড়িগুলো পরিচালনা করা হয়। আমাদের কাছ থেকে 4 জনের বেতন আদায় করা হয় ভাড়ার মধ্য থেকে, কিন্তু কেউই আসলে বেতনভোগী কর্মচারী কেউ নন। বেতনভোগী কর্মচারী নন, তার হাতে ইজারা দিয়ে দিয়েছেন। আপনি জানেন সিটিং সার্ভিসের নৈরাজ্য নিয়ে যখন কথাবার্তা হচ্ছিল, সবগুলো গণমাধ্যম যখন সরব হয়ে উঠলো, ঠিক তখনই মালিক সমিতির পক্ষ থেকে একটা ঘোষণা দেওয়া হলো, আমরা কোনো বাস সিটিং সার্ভিসে চালাবো না, সবাই বেতনভুক্ত, আমরা সবাইকে বেতন দেব, তারা সরকার নির্ধারিত ভাড়ায় বাস পরিচালনা করবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি, দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করেছি, কোনো পথের ভাড়া আরও 5 টাকা 10 টাকা হারে বাড়িয়ে দিয়েছে। আমি একটা উদাহরণ দিয়ে বলি। আগে আমি মহাখালী থেকে গুলিস্তানে যেতাম, বুঝতে পেরেছি, মানে ভাড়ার বিষয়টা তো বুঝেছি। আমি একটু বলি তাহলে সবার কাছে ক্লিয়ার হবে। গুলিস্তান থেকে এর মধ্যে যখনই বলা হলো যে আমরা চালককে বেতনে নিয়োগ দিচ্ছি, কিন্তু তার আগে তো তাদের তো চালককে বেতনে নিয়োগ দেওয়া শুরু হলো না। এই যে অশুভ প্রতিযোগিতাটা, যেই কারণেই এই যে সুপ্রভাত বাসের মতো এই বাসগুলো, কারণ এইগুলো টার্গেট ছিল, আগে ছিল 3500 টাকা, এখন হয়েছে 4000 টাকা, 500 টাকা বেড়েছে। আগে ইজারা দিতেন দৈনিক 3500 টাকায়, এখন দিচ্ছেন দৈনিক 4000 টাকায়, কিন্তু বেতনভোগী করেন না ড্রাইভারকে। 500 টাকা শুধু তার মালিকের ইজারা বেড়েছে তা নয়, 500 টাকা চাঁদাও বেড়েছে। বিভিন্ন রোডগুলোতে কিন্তু চাঁদাও ইতিমধ্যে বেড়ে গেছে। এই যে এটা তো তাকে তুলতে হয়, সে কখনো ওই যে ওখানে একটা মেয়ের গায়ের উপর দিয়ে চলে আসছে, কখনো ছাত্রের গায়ের উপর দিয়ে চলে আসছে। সে কার গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে, কারণ তাকে যানজটটাও তাকে হ্যান্ডেল করতে হয়। আবার যখন একটু স্পেস পাইলো, কার উপর দিয়ে সে চলে গেছে, সে তার বলার তো আর কোনো সুযোগ থাকে না। কিন্তু আমরা তো দেখছি এই চালকটাকে, আক্রোশের শিকার তো এই চালকই হচ্ছে। কিন্তু এইটার পেছনে শক্তি কারা? এটার পেছনে শক্তি চাঁদাবাজি, এটার পেছনে শক্তি অনিয়ম দুর্নীতি, এটার পেছনে শক্তি এই যে লুটপাটের যে নৈরাজ্য, এই নেতৃত্বের যে প্রতিযোগিতা, পরিবহন সেক্টরে যারা পরিচালনা করছে, তারা তো ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। কেন এত তারা ধরাছোঁয়ার বাইরে, সেই প্রসঙ্গটাও শুনবো। কিন্তু মোহাম্মদ রাসেল সরকার, আমরা তো সবসময় চালকদের দোষ দেই, কিন্তু ধরুন এরকম চালকের সংখ্যাই কি বেশি ভাববার কারণ আছে? আপনি নিজেও গাড়ি চালাচ্ছিলেন, আপনার গাড়িতে ধাক্কা লাগলো আরেকটি বাসের, গ্রিন লাইনের একটি বাসের, আপনি নেমে সেই ড্রাইভারের সঙ্গে কথা বলতে গেলেন, তর্কের এক পর্যায়ে ড্রাইভার আপনার উপর দিয়ে পায়ের উপর দিয়ে চালিয়ে দিলেন। মানে এই যে পায়ের উপর দিয়ে, গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়াটা, এটাকে কি খুব আমাদের চালকরা হালকাভাবে দেখেই রাস্তায় নামেন কিনা? না, এটা বিশেষ করে পরিবহন যে আমাদের ঢাকা সিটিং সার্ভিস যে গাড়িগুলো চলে বর্তমানে, এরা বেশিরভাগ বেপরোয়া চালায় আমাদের সিটির ভিতরে। আদার্স আমাদের ডিস্ট্রিক্ট যেগুলো চলে এরাও বেপরোয়া। এরা তো রোডে যখন চলে, আমরা যখন দেশের বাড়িতে যাই মূলত, তখন এরা সাধারণ যে একটা প্রাইভেট কার বা এদেরকে কোনো গাড়িই মনে করে না। এরা নিজেরাই মনে হয় রাস্তার রাজা, এটা ভেবে চালায়। তারা গাড়ি, তাদের স্পিড এত থাকে সেটা বলার বাহিরে, 100 ক্রস করে যায় সময়ে। ঠিক আছে, এভাবে তো গাড়ি চালানোর সিস্টেম নেই। আর মূলত কথা, ঢাকা সিটির ভিতরে যেই বাসগুলো চলে, এগুলো যে ড্রাইভারগুলা, এদের আমার মনে হয় না এদের কোনোটার অরিজিনাল ডকুমেন্টস আছে। এরা হেল্পারি, কয়েকদিন হেল্পারি করেই ড্রাইভিং স্টারিংয়ে বসে যায়। তারা নেশা করতেছে, ওই অবস্থায় গাড়ি চালাচ্ছে। তাতে তো তাদের মেন্টালিটি, গাড়ি চালাচ্ছে না কি করতেছে সে মেন্টালিটিতে সেটা থাকে না। আমি চাই যেন এটার একটা ভালো একটা কমিটি গঠন করা হোক, যেন ড্রাইভার কাগজপাতি, গাড়ির ফিটনেস, আদার্স যে সাইজগুলো, যে সিস্টেমগুলো, এগুলো যেন চেক করা হয়, এবং প্রতিদিন তারা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছে কিনা। আর আমি একটা বিরতিতে চাই, রাসেল সরকার, আপনাকে দিয়ে শুরু করব যে আপনি পাও হারিয়েছেন। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, এরপরে যখন ফিরবো, আপনাকে ক্ষতিপূরণের আদেশ দিয়েছে আদালত, প্রায় আপনি 1 বছর লড়েছেন আদালতে, সেই ক্ষতিপূরণের কোনো আছে কিনা। আর
আসলে নিয়মে আনা যাবে কি করে ড্রাইভারদের, সেই প্রসঙ্গটা নিয়েও একটু আলাপ করবো আপনার সাথে একটা বিরতির পর। ফিরে এলাম রাজকাহনে। মোহাম্মদ রাসেল সরকার, আমি প্রথমে আপনার কাছে জানতে চাই আসলে এই মানে ড্রাইভারদেরকে, চালকদেরকে যারা এই গাড়ি নিয়ে বের হন, তাদেরকে একটা নিয়ম শৃঙ্খলা মানবিকতার মধ্যে আনবার উপায়টা কি? আপনি বলছিলেন যে অনেকে নেশা করছেন, মোজাম্মেল হক চৌধুরী বলছিলেন যে তাদেরকে ঢাকার ভেতরে যারা, তাদেরকে ট্রিপ করে করে ইজারার টাকাটা উঠাতে হচ্ছে, কিন্তু একটা নিয়মের মধ্যে আনবার উপায়টা কি আসলে? একটা নিয়মের ভিতরে আনবার মনে করলে আপনার এটা হচ্ছে সবথেকে বড় কথা, এটা আগে আমাদের বাস ডিপার্টমেন্টটাকে এটা একটা আওতায় নিয়ে আসতে হবে। 2-3টা কোম্পানি বা 6টা কোম্পানি যেটা শুনতেছি যে কার্যকর হবে আগামীতে, এটা অতি দ্রুত করা দরকার। তাদের বেতনভুক্ত অবস্থায় তাদেরকে কর্ম দিতে হবে, যাতে তাদের গাড়ির জমাটা উঠানোর কোনো টেনশন না থাকে, গ্যাস বিল উঠানোর টেনশন না থাকে। এইটার কারণে, এগুলার কারণেই কিন্তু তাদের মেন্টালিটিটা অন্যদিকে থাকে, তাদের টাকা মানে মেন্টালিটি থাকে টাকার দিকে, মূলত যে আমরা যে পাবলিককে সার্ভিস দিচ্ছি এই দিকে থাকে না। তো যখন তারা বেতনভুক্ত থাকবে তাদের কোনো আদার্স কোনো টেনশন থাকবে না, তারা টেনশন ফ্রি নিয়ে গাড়ি চালাতে পারবে। মোহাম্মদ রাসেল সরকার, আপনি প্রায় 1 বছর মানে একরকম আদালতের লড়াই চালালেন, যে আপনি পা হারিয়েছেন এবং আপনি জানেন যে কোন বাস, কোন ড্রাইভার, কেন, কখন এই ঘটনা ঘটিয়েছে, মানে একেবারে সজ্ঞানে আপনার পায়ের উপর দিয়ে বাসটা চালিয়ে দিলেন। আদালতে 50 লাখ টাকা ক্ষতিপূরণের রায় পেয়েছেন আপনি। বড় কোম্পানি আপনার মামলার আপনার প্রতিপক্ষ ছিল, সে কোম্পানি এখন সেই 50 লাখ টাকা দেওয়ার ব্যাপারে আপনার সঙ্গে যোগাযোগ করছে কিনা, কি বলছে? টোটালি হাইকোর্টে অলরেডি 6 তারিখে একটা রায় হয়েছে, তারপর আপনার 12 তারিখে ফাইনাল রায় হয়েছে যে রাসেল সরকারকে আগামী 14 দিনের ভিতরে 50 লক্ষ টাকা এবং ক্যাশ এবং তার একটা কৃত্রিম পা এবং ডান পায়ের আমার হচ্ছে একটা সার্জারি হবে, ডক্টর বলেছেন। এটার একটা সার্জারি করার কথা বলেছেন, এটা গ্রিন লাইন করবে। এবং টোটাল যে আমার এদিকে শুরুর থেকে 1 বছরে আমি যেখানে চাকরি করতাম 16 লক্ষ টাকা, এদিকে অলরেডি আমার 16 লক্ষ টাকা ব্যয় করছে। আমি যেখানে চাকরি করতাম সেখান থেকে লোন হিসেবে টাকাটা আমাকে দিয়েছে, এই লোনটা তারা পরিশোধ করবে। এই ব্যাপারে এটা হাইকোর্টের রায় দিয়েছে। দেন এখন পর্যন্ত তারা আমার সঙ্গে কোনো ধরনের কোনো যোগাযোগ বা আপিলও করে নাই। আমাদের হাইকোর্টে একটা করা আছে যে আপিল করলে আমরা জানতে পারবো, আপিলও করে নাই তারা। আর আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবথেকে একটা মানে বড় কথা বলি, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আজই যেন হাইকোর্টের রায়টা মানে বহাল রেখে দ্রুত বাস্তবায়ন করা হোক। কারণ এর আগে যতগুলো ঘটনা হয়েছে, রাজীব, রোজিনা, তারা তো চলেই গেছে, আমি তো আছি ইনশাল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আমি বেঁচে আছি। আমার তো বাঁচার কথা ছিল না। আমি যদি ওই মুহূর্তে যদি অ্যাপোলোতে ট্রিটমেন্ট না পাইতাম, আমি যদি ঢাকা মেডিকেলে বা পঙ্গুতে থাকতাম, হয়তো বা আমিও আজকে থাকতাম না, এখানে আসতে পারতাম না। তখন আপনার ট্রিটমেন্টের ব্যবস্থা করলো? আমি তো মূলত রেন্টিকারের ড্রাইভার। রেন্টিকার থেকে একটা আমেরিকান সংস্থাতে আমাদের গাড়িটা ভাড়া দেওয়া হয়। এই আমেরিকান সংস্থায় আমাকে লোন দিয়ে তারা ট্রিটমেন্ট করে আছে। কিন্তু তখনও কোনো গ্রিন লাইনের কেউ বা কোনো পক্ষ এগিয়ে আসেনি? গ্রিন লাইনের মালিক বলেছিল যে, বা আপনি যাদের গাড়ি চালাতেন তারাও তো না, তারা ওইভাবে করে নাই, কিন্তু সাপোর্টে ছিল। হ্যাঁ, মানে এত সাধ্য থাকাও একটা। হ্যাঁ, কারণ আপনার হচ্ছে তো 1 মাস 4 দিনে প্রায় আমার 16 লাখ টাকা চলে গেছে, অ্যাপোলো থেকে বিল দিয়ে বের হইতে হয়েছে। এটা পুরোটাই আমার ওই আমেরিকান কোম্পানি বহন করছে। গ্রিন লাইনের মালিক অ্যাক্সিডেন্টের 3 দিন পরে আমার বাবা, আমার বড় ভাই, আমার যে অফিসে চাকরি করতাম এখানকার বস, সবাই মিলে গিয়েছিল। যাওয়ার পরে গ্রিন লাইনের মালিক বলেছে যে আমার ছোট ছেলে, গ্রিন লাইনের মালিকের ছোট ছেলে সড়ক দুর্ঘটনায় তার একটা চোখ নষ্ট হয়ে যায়, তার জন্য ওমরা করতে যাবে উনি। গ্রিন লাইনের মালিক, ওনার নামটা কাইন্ডলি আমার মনে নেই। না, ঠিক আছে, আলাউদ্দিন হোসেন। উনি বলেছিলেন আমি ওমরা করতে যাবো, আমার ছেলের জন্য ওমরা মানত রেখেছি, চোখ নষ্ট হয়ে গেছে। তো রাসেলও আমার ছেলে, ও রাসেল আর আমার ছোট ছেলে সমবয়সী হবে, ও আমার ছেলে, আমি রাসেলের জন্য দোয়া করব ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়। আর আমি ওমরা থেকে ফিরে এসে রাসেলকে ভালো কিছু করে দেবো যাতে ও সারা জীবন চলতে পারে, ওর বউ বাচ্চা নিয়ে চলতে পারে। তো এই কথাটা বলে গেছিল এবং এটাও বলেছিল যে আমি ওমরা থাকাকালীন রাসেলের অ্যাপোলোতে যত খরচ, কিন্তু তারপরে আর সেটা দেওয়া হয়নি। না, যা কিছু লাগবে সবকিছু আমার লোক থাকবে ওখানে, 24 আওয়ার 2জন লোক থাকবে, তারা দেখাশোনা করবে, যা কিছু লাগে ওরাই দিবে। কিন্তু 2 দিন পরে, তার 3 দিন পরে আপনার গ্রিন লাইন থেকে 2জন লোক আসছিল, এসে শুধু জাস্ট দেখা করেই চলে গেছে। ঠিক আছে, আপনার নাম্বার নিয়ে কোনো সমস্যা হলে ফোন দিব। আর ফোন হয়নি।
কারণ মানে আমি আমার সঙ্গে এরপরে লাস্ট রাসেল সরকার, আপনি যেহেতু রাস্তায় গাড়ি চালিয়েছেন, হাইওয়েতেও চালিয়েছেন, আমি আপনার কাছে জানতে চাইবো যে কাগজপত্র ছাড়া গাড়ি চালালে আসলে কেউ দেখে কিনা? আসলে কেউ দেখলে এটা হচ্ছে আমাদের ঢাকা সিটির ভিতরে তো হয় এই দুর্নীতিগুলা, আমাদের যে পুলিশ ডিপার্টমেন্ট আছে এদের ভিতরেই বেশি চাঁদাবাজিটা হয়। আচ্ছা, কাগজপত্র ছাড়া গাড়ি চালালে তো কোনো অসুবিধা কাগজপত্র হয় না? ছাড়া গাড়ি চালালে কোনো অসুবিধাই নেই। হাইওয়েতেও না? হাইওয়েতে তো একদমই না। আপনি গাজীপুর চৌরাস্তায় যান, হ্যাঁ, এখানটায় তো পুরো চলে, গাড়ির কাগজপাতি কিছু লাগবে না, গাড়ি থাকলে হয়েছে। আচ্ছা, মোজাম্মেল হক চৌধুরী, মানে সাধারণত এরকম আলোড়ন তোলা দুর্ঘটনার পর যেরকম খবর বের হয়, নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আবরারের পরেও খবর বেরিয়েছে যে এই চালকের লাইসেন্স ছিল না, মানে ওনার হালকা গাড়ি চালানোর লাইসেন্স ছিল, ভারী গাড়ি চালানোর লাইসেন্স ছিল না। আমি এই যে 2018 সালে কয়েক বছর চালক মালিকদের প্রতিরোধের মুখে আটকে থাকার পর যে সড়ক দুর্ঘটনা আইন পাশ হলো নিরাপদ সড়ক চাই আন্দোলনের পরে 2018 ডিসেম্বরে, সেই আইনে যদি আপনি দেখেন, আপনি দেখবেন যে লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর সাজা আসলে 6 মাসের কারাদণ্ড। যদি কেউ এমনকি আইনের মুখোমুখিও হন, তার জন্য এটা মাত্র 6 মাসের কারাদণ্ডের ব্যাপার। 6 মাসের কারাদণ্ড তো লাইসেন্স ছাড়া চালালে, আর লাইসেন্স নিয়ে চালালে তো আপনাকে 5 বছরের জেল। এখন তাই যদি না, হয়, মানে যদি বেপরোয়া ভাবে চালিয়ে আপনি কাউকে আহত বা নিহত করেন, আপনি আইনের জায়গায়, আইনের যেখানে নাগরিকদের সুরক্ষা দেবেন, সেখানে এই আইনটি যখনই বানান, এই আইন বানানোর কালে যদি এইটাতে লেখা থাকে যে কেউ যদি লাইসেন্স নিয়ে গাড়ি চালিয়ে অপরাধ সংগঠিত করে, তার 5 বছরের জেল জরিমানা, আর লাইসেন্স বিহীন গাড়ি চালালে 6 মাসের জেল, তখন তার লাইসেন্স যদি থাকে, সে অপরাধ সংগঠিত হওয়ার পরে সে লাইসেন্সটা রাস্তায় ফেলে দিবে না, তারপরেও সে বেপরোয়া ভাবে চালানোর কারণে তার 5 বছরের কারাদণ্ড হতে পারে। কিন্তু আমি ওই অর্থে জিজ্ঞেস করলাম যে লাইসেন্স ছাড়া যখন সে এই এত বড় একটা দানব নিয়ে ঘুরছে, তার আসলে সাজাটা তো খুবই সামান্য। মানে এটার লাইসেন্স তো আপনি রাষ্ট্র যদি দেওয়ার সামর্থ্য না রাখে, তাহলে আপনি সাজা দেওয়ার কিভাবে সাজা নিশ্চিত করবেন? বাংলাদেশের নিবন্ধিত যানবাহন 38 লাখ, এবং নিবন্ধনবিহীন যে গাড়িগুলো চলছে সব মিলে 70 লক্ষ চালক রাস্তায় আছে। আপনার বিআরটিএ ইতিমধ্যে লাইসেন্স ইস্যু করেছে প্রায় 18 থেকে 19 লাখ। এখন যদি তাই হয়ে থাকে, এই যদি লাইসেন্সের সিনারি হয়, বিআরটিএ আগামী 10 বছর চেষ্টা করলেও 70 লক্ষ লাইসেন্স এই চালকদের হাতে তুলে দিতে সক্ষম হবে না। তাহলে এই আইন বাস্তবায়ন কিভাবে সম্ভব? তারপরে আসেন এই যে সুপ্রভাতের চালক এই ধরনের ঘটনা ঘটালো, আপনি নিশ্চয়ই সে মানসিকভাবে হয়তো কোনো চাপে ছিল, অথবা সে মাদকাসক্ত ছিল। কারণ নাহলে সে একের পর এক ঘটনা সংঘটিত করছে। এই যে একের পর এক ঘটনা সংঘটিত করছে যারা, তাদেরকে মানুষ এই কাউন্সেলিং করার জন্য অথবা তাদের প্রশিক্ষণের জন্য রাষ্ট্রের কি ব্যবস্থা আছে? এখন আপনি যে সমস্ত ঘটনাগুলো সংঘটিত হচ্ছে, ঘটনাগুলো সংঘটিত হওয়ার পরে আমরা একটা বিষয় দেখি, মেয়র অথবা মন্ত্রী অথবা সরকারের আমাদের এক দর্শক লিখেছেন যে কতগুলো ফুটওভার ব্রিজ তৈরি করতে হবে, তারা এসে তারা কিছু আশ্বাস দেয় এবং কিছু প্রতিশ্রুতি দেয় এবং একটা কমিটি গঠন করে। এই কমিটিকে তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলা হয়। এই রিপোর্টও জমা হয় না, অথবা রিপোর্ট জমা হলেও এই রিপোর্ট ডিপ ফ্রিজে চলে যায়, এই রিপোর্ট আলোর মুখ দেখে না। অর্থাৎ একটা কমিটি গঠনের মধ্য দিয়ে অথবা একটা আশ্বাস দেওয়ার মধ্য দিয়ে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। এই কারণেই কিন্তু এই ঘটনা বারবার। আমাদের দর্শক সাইদুল ইসলাম বলছেন যে মেয়র আতিকুল ইসলাম বলেছেন আবরারের নামে ফুট ওভার ব্রিজ করবেন। কত জনের নামে আসলে এরকম ফুট ওভার ব্রিজ করতে হবে? এগুলো তো কোনো সমাধান না। হামিম খান বলছেন যে কাল হয়তো দেখা যাবে যে পাঁচটা টিভি টক শো করছে আমার মৃত্যু নিয়ে, মানে তার মৃত্যু নিয়ে, আর কিছু আশ্বাস আসবে, এতেই শেষ। মানে একটা হতাশার। আরাফাত ফয়সাল বলছেন যে চাঁদনি চক নিউ মার্কেট গুলিস্তানের রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় আমরা সবাই শুনি 1 পিস 300, আমাদের জীবনের মূল্য কত? এই জায়গাটি ঘোষণা আসে, লাখখানিক টাকা হাতে ধরিয়ে দেওয়া হয়। আমি যদি এই জায়গাটি থেকে শুনি, ওই কথাটা বলছিলাম বারবার স্যার, যে যেগুলোতে আলোড়ন ওঠে সেসব দুর্ঘটনায় যেমন আবরারের পরিবারকে 10 লাখ টাকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, এই ঘোষণা তো পকেট পর্যন্ত পৌঁছাবে না। তারপরে সরকারি ঘোষণা বা হাইকোর্টের ঘোষণা নাম্বার 2 হলো যে আমাকে জীবন দিয়ে কেন একটা জীবন দিয়ে কেন একটা ফুট ওভার ব্রিজ পেতে হবে? একটা জীবন দিয়ে কেন একবার করে আদালতে যেতে হবে, ক্ষতিপূরণের নির্ধারণ করতে হবে, এবং তারপরে কেউ যোগাযোগ করবেন না, এই টাকাও আসবে না? আমাদের ঢাকা শহরে আপনার যখনই কোনো দুর্ঘটনা ঘটে, আমাদের
একটা দাবি থাকে যে ফুটওভার ব্রিজ, যেই লোকেশনে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে ফুটওভার ব্রিজ করতে হবে, এবং সেই দাবিটা যারা সরকারি কর্তৃপক্ষ যায় তারা হয়তো মেনেও নেয়, কিন্তু ওইখানে আসলে ফুটওভার ব্রিজের প্রয়োজন আছে কি না আছে সেটা কিন্তু আপনার কোনো তারা ব্যাকগ্রাউন্ড কোনো স্টাডি করে না। আবার যদি সড়ক মহাসড়কে আপনার দুর্ঘটনা ঘটে, স্থানীয় জনগণ সেখানে রাস্তা বন্ধ করে রাখে এবং তারা দাবি তুলে যে এখানে একটা স্পিড ব্রেকার দিতে হবে। কিন্তু সড়ক মহাসড়ক কিন্তু আপনার গতিময় গাড়ির জন্য, সেখানে যদি আপনি স্পিড ব্রেকার দিয়ে দেন এবং যদি সেটা আপনার যদি প্রপারলি মার্কিং করা না থাকে, তাহলে রাতের বেলা কিন্তু আপনার উল্টো দুর্ঘটনার সম্ভাবনা, একটা দুর্ঘটনার জন্য আপনি স্পিড ব্রেকার দিলেন, সেখান থেকে কিন্তু আরো 10টা দুর্ঘটনা ঘটতে পারে। তাহলে এই বিষয়ে কিন্তু আমাদের মানে খেয়াল রাখতে হবে যে আমরা যখন সাধারণ জনগণ যখন আপনার তখন তারা একটা দুর্ঘটনায় কেউ মারা গেলে স্বাভাবিকভাবেই মানে সবাই একটু আবেগে থাকে এবং আবেগের বশবর্তী হয়েই হয়তো তারা সেই দাবিগুলো করে, কিন্তু সেই ক্ষেত্রে আপনার সেটা আসলে কি ইঞ্জিনিয়ারিং সলিউশন কিনা সেই বিবেচনাটাও আমাদের করা প্রয়োজন। যেমন এখানে হয়তো মেয়র আতিক আপনার ঘোষণা দিয়েছেন যে আবরারের নামে একটা ফুটওভার ব্রিজ হবে, বুঝলাম যে স্টাডি করে হয়তো পাওয়া গেল যে এখানে ফুটওভার ব্রিজ করা প্রয়োজন, কিন্তু ঢাকা শহরে তো আপনার অসংখ্য ফুটওভার ব্রিজ আছে, সেই ফুটওভার ব্রিজগুলো কি আমরা প্রপারলি ব্যবহার করছি কিনা সেটার প্রশ্নটা, ব্যবহারযোগ্য জায়গায় বানানো হয়েছে কিনা সেটাও তো একটা প্রশ্ন। সেটা তো সেটাই বড় প্রশ্ন। লোকেশনগুলো যদি আপনার প্রপারলি ইঞ্জিনিয়ারিং সার্ভে করে স্টাডি করে যদি আপনি লোকেশনগুলো আইডেন্টিফাই না করেন, যেখানে প্রয়োজন না সেখানে হয়তো দিয়ে দিলেন, আর যেখানে প্রয়োজন সেখানে আপনার ফুটওভার ব্রিজ থাকলো না, তাহলে তো আপনার যেই উদ্দেশ্যে ফুটওভার ব্রিজ করা সেই মানে আপনার সেই পারপাস তো সার্ভ হবে না, সেটা একটা বিষয়। আর আরেকটা যেটা আমাদের আইন সম্পর্কে মোজাম্মেল সাহেব বলছিলেন যে লাইসেন্স ছাড়া গাড়ি চালালে ভারতে কিন্তু জরিমানা মাত্র 5,000 রুপি, আচ্ছা, আর বাংলাদেশে আপনার যেটা 25,000 টাকা অর্থদণ্ড আর 6 মাস কারাদণ্ড আর 50,000 টাকা 25,000 টাকা অনধিক 25,000 টাকা অর্থদণ্ড। আর ইংল্যান্ডে সেটা কিন্তু আপনার 1,000 পাউন্ড। তার মানে ইংল্যান্ডেও কিন্তু আপনার আইনটা আছে যে আপনার লাইসেন্সবিহীন গাড়ি কেউ মানে চালাতে পারে, এরকম একটা আশঙ্কা থেকেই কিন্তু তারা আপনার এই ধরনের আইন করেছে। কিন্তু আমরা যে আইন করেছি সেটা তো এখনো কার্যকর করতে পারছি না, মানে আইন কিন্তু পাশ হয়েছে কিন্তু এখনো মানে কার্যকর কিন্তু হয়নি। কারণ রাসেল সরকার খুবই কনফিডেন্টলি বললেন যে মানে হাইওয়েতে কোনো লাইসেন্সের দরকারই হয় না, আর ঢাকায়ও যদি বা মানে পুলিশ ধরলেই সামনে ফেলা যায়। আমি একটা বিরতির পরে আপনার কাছেই ফিরবো। আমাদের দর্শক লিখছেন যে আসলে কথা বলতে হবে, দুর্ঘটনার জন্য শুধু ড্রাইভার বা পথচারীদের দায়ী করলে হবে না, ট্রাফিক পুলিশকে দায় নিতে হবে। সেই প্রসঙ্গটা নিয়েও কথা বলতে চাই একটা বিরতির পর। রাজকাহনী ডক্টর মিজানুর রহমান আমাদের দর্শকদের কয়েকটি মন্তব্য করি। সাদিয়া ইসলাম, পুলিশের চাঁদাবাজি বন্ধ করতে হবে, নেশাগ্রস্ত আছে কিনা চেক করতে হবে, যেখানে ফুটওভার ব্রিজ দরকার সেখানেই ফুটওভার ব্রিজ দেওয়া হয় না, আর ফুটওভার ব্রিজ থাকলেও ওভারব্রিজের উপর হকারদের যন্ত্রণায় হাঁটা যায় না। আমরা কবে যে একটু শান্তির মুখ দেখব? পল অসীম বলছেন সড়ক দুর্ঘটনার পর অভিযুক্ত গাড়ি চালককে রক্ষার জন্য মালিক শ্রমিক ইউনিয়ন সবসময় একাট্টা থাকে, এতে জনদুর্ভোগও বাড়ে আর গাড়ি চালকরাও রাস্তায় আরো বেপরোয়া হতে উৎসাহী হন। আর এই কথাটি আরো অনেকেই লিখেছেন যে আসলে নাইম এম রহমানও লিখেছেন যে এখন ট্রাফিক পুলিশকে দায় নিতে হবে। ট্রাফিক পুলিশকে তো কিছুটা দায় নিতেই হবে, কারণ ঢাকা সিটির মধ্যে যে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব তাদের উপরে। আর একটু দুর্ঘটনার জন্য আসলে এককভাবে যেমন চালককে দায়ী করা যায় না, আবার এককভাবে যদি আমরা পুলিশকেও মানে দায়ী করি সেটাও আসলে মানে সমস্যার সমাধানে আমাদের কোনো পথ নির্দেশনা দিবে না। সড়ক ব্যবস্থাপনার সাথে যারা জড়িত প্রত্যেকেই তার দায়, যতটুকু দায় সে দায় নিতে হবে। চালক যদি আপনার দোষী হয় তাকে সাজা দিতে হবে, মালিকের যদি কোনো দোষ থাকে যেমন মালিক অনেক সময় দেখা যায় যে আপনার আনফিট গাড়ি চালককে চালাতে বাধ্য করে, এবং সেই আনফিট গাড়ি নিয়ে যদি একজন চালক, কিন্তু সেই ফিটনেসও তো দেখবার কথা, মানে আমরা তো অনেক গাড়ি রাস্তায় দেখেই বুঝি যে এই গাড়ির নামা উচিত না, সেই ফিটনেস চেক করার জন্য আবার তো পুলিশ রয়েছে, তার সেই ফিটনেস চেক করার কথা। আবার আমাদের পথচারী, আমরা যখন নিজে পথচারী তখন
আমার কিছু সচেতন হওয়ার যে প্রয়োজন সেটাও আমাকে থাকতে হবে। ডক্টর মিজানুর রহমান, আমার দর্শক আব্দুল্লাহ শাফি, তারপর আরাফাত ফয়সাল এবং এম শামিউল হক এরা বলছেন যে এই যে এটা প্রমাণিত ব্যক্তি মালিক শ্রমিক পরিচালিত বাস দিয়ে নিরাপদ সড়ক সম্ভব না। তারা জানতে চাইছেন বিআরটিসির বাস কোথায় আমাদের? দুঃখজনক হলে সত্য, কিন্তু বিআরটিসির বাসও কিন্তু আপনার চুক্তিভিত্তিতে চলে, কিন্তু সরকারি একটি প্রতিষ্ঠানের বাসগুলা কিন্তু আপনার এই চুক্তিভিত্তিতে চলার কথা না। আমরা যখন কি নাম ওই ছেলেটার যে রাজীবের দুর্ঘটনার পরে, রাজীব মারা যাওয়ার পরে হাইকোর্ট থেকে আমাদের 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছিল, তার একজন সদস্য আমি ছিলাম। সেখানে গিয়ে আমরা যেটা দেখলাম যে বিআরটিসি বাসের যে আপনার ড্রাইভার ছিল সে ড্রাইভার বিআরটিসির, কিন্তু গাড়িটি কিন্তু অন্য আরেকটা কোম্পানির কাছে আপনার ইজারা দেওয়া, এবং ওই যে ড্রাইভার সে কিন্তু চুক্তিভিত্তিক ভাবেই গাড়ি চালাচ্ছে, কিন্তু সরকারি প্রতিষ্ঠানের, এবং সেও ওই যে ওই প্রতিযোগিতার ভেতরে আছে, মানে একজন আরেকজনকে, সে বিআরটিসির ওই সে প্রতিযোগিতায় ছিল না। পেছনের যেই বাসটা সে বিআরটিসি বাসকে ধাক্কা দেয়, আমাদের যেই পর্যবেক্ষণ থেকে আমরা যেটা পেয়েছি। কিন্তু যেটা এখানে প্রশ্ন হলো যে বিআরটিসির বাসগুলোও কিন্তু দেখেন যে আমরা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে করছে, বা সোনালী ব্যাংকের কাছে ইজারা দিয়ে দিচ্ছে, কিন্তু বিআরটিসি বাসের কিন্তু কাজ কিন্তু এটা না। মানে তার মানে তো সেটাই যে মানে বিআরটিসি ইজারা দিচ্ছে ভুল জায়গায়, আসল কাজ করছে না। মোজাম্মেল হক চৌধুরী, আপনি মনে করেন কিনা যে বিআরটিসির বাস মানে এই ব্যক্তিগত মালিকানা থেকে বাসগুলোকে রক্ষা করলে কোনো লাভ হবে কিনা? আমি কদিন আগে দেখছিলাম, এই ট্রাফিক সপ্তাহ উদ্বোধন করে আমাদের পুলিশ কমিশনার বলছিলেন যে খুব দ্রুত ঢাকার ট্রাফিকে একটা বড় পরিবর্তন আসবে। রুট র্যাশনালাইজেশনের কথায় তিনি বলছিলেন যে কোন আরো কয়েকটি এলাকায় এখন বিআরটিসির চক্রাকার বাস নামবে। আমি ক্লিয়ার হই নাই যে অন্য বাস উঠিয়ে দিয়ে বিআরটিসি নাকি ওগুলোও থাকবে বিআরটিসির চক্রাকার বাসও নামবে, মানে গুলশানের মতো। দেখুন আসলে কোথায় কি নামবে এরকম আমরা অনেক কথা শুনেছি, এই কথা কিন্তু আসলে তো মনে হচ্ছে রুট র্যাশনালাইজেশন আসলে করা সম্ভব না, এরকম একটা ব্যাপার। এখন আসেন আমি একটু বিআরটিসি নিয়েই একটু আলাপ করি। আমরা যেখানে ব্যক্তি মালিকানাধীন এই বাসগুলোর কাছে যেভাবে জনসাধারণ জিম্মি, জনসাধারণ যান মালের নিরাপত্তা আজকে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, ঠিক তখনই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে বিআরটিসি আমাদের পাশে দাঁড়াতে পারতো। কিন্তু বিআরটিসি, এই যে মিজান সাহেব বললেন, বিআরটিসি হয়তো সোনালী ব্যাংক অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা অন্য কোনো প্রতিষ্ঠানকে ইজারা দিয়ে রেখেছে। তার মানে কি এই প্রতিষ্ঠানগুলো আসলে আমরা দেখছি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো, এখানে প্রতিষ্ঠানগুলো দিন দিন মেরুদণ্ডহীন হয়ে পড়ছে। আপনি দেখেন বিআরটিএ বলেন, বিআরটিসি বলেন, ডিটিসিএ বলেন, পুলিশের বা অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলো কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে ফাংশন করতে ব্যর্থ হচ্ছে বারবার। এটারই প্রতিচ্ছবি। কিন্তু আপনি আমার টাকায় আমার জন্য গাড়ি কিনলেন, এটা আরেকজনের কাছে লিজ দিয়ে রাখলেন, সে ব্যবসা করবে। বিআরটিসি তো ব্যবসা করার জন্য না। আর আজকে ডিজিটাল বাংলাদেশে আপনি আপনার চালক হেল্পার চুরি করে বলে আপনি এটাকে ইজারা দিয়ে দেবেন, রাস্তা থেকে টাকা তুলে সরকারের কোষাগারে নিতে পারবেন না, এমন এইরকম বাংলাদেশ আমরা তো প্রত্যাশা করি না। একটা বাংলাদেশে, ডিজিটাল বাংলাদেশে এখন পাঞ্চ মেশিনের মধ্য দিয়ে ভাড়া কাটার জন্য জায়গা অলরেডি একাধিকবার প্রস্তাব দিয়েছে বিআরটিসির কাছে, এবং পরীক্ষামূলকভাবে 2-1টা ইয়াতে চালুও হয়েছে। বিআরটিসির যে এসি বাসগুলো, এগুলোতে পাঞ্চিং সিস্টেমের টিকিট এটা কিন্তু চালু হয়েছে, কিন্তু আপনি এইটুকু পারবেন না। আপনি দেখুন বিআরটিসি এখনো বলছে তারা 200 বাস নামাবে। আমরা তো হতাশ, 200 না 2000 বাস নামালেও আমরা হতাশ, কারণ এই 200 বাস আপনি নামাবেন সত্য, বছর ঘুরে আসতেই এটা 20টা গ্যারেজে আপনার এই সমস্ত বাস চলে যাবে। অথচ এই ঢাকা শহরে আমার যে যাত্রী আন্দোলন আজকে প্রায় 15 বছর শুনছি, জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের একটা সিদ্ধান্ত রয়েছে ঢাকা শহর থেকে 20 বছরের পুরনো বাস উচ্ছেদ করতে হবে। এই সিদ্ধান্তটা আমি 12 বছর আগের একটা রেজুলেশন আপনাকে দেখাবো, কিন্তু এরপর থেকে প্রত্যেকটা রেজুলেশনের সিদ্ধান্ত হয় 20 বছরের পুরনো বাস, অর্থাৎ তখন 15 বছর আগে যদি এই সিদ্ধান্ত নেয় তাহলে এই বাসগুলো নিশ্চয়ই 20 বছর তখন ছিল,
তাহলে এটার সাথে যদি মানে এখন 12 পর্যন্ত বছর তা যোগ করি, কার্যকর হয় নাই, আমি এখন বুঝতে পেরেছি। 30 বছর 40 বছর যদি এই বাসটি চলে, 50 বছর চলে, জি, তাহলে জি। বিআরটিসি মোহাম্মদ বাস রাসেল সরকার, 50 মাসও চলে না। আমিনুল ইসলাম, শরাফতুল্লাহ, জাহিদ সহ অনেকেই প্রশ্ন তুলছেন যে মানে ক্যান্টনমেন্টের সকল আইন মেনে চলেন চালকরা, পথচারীরা, সকলে, বাইরে কেন মানা হয় না? সেখানেও তার মৃত্যুদণ্ডের ব্যবস্থা নেই ক্যান্টনমেন্টের ভেতরে, যে মানে আইন ভুল করলে। ক্যান্টনমেন্টের ভিতরে আইন ভুল করলে মৃত্যুদণ্ডের ব্যবস্থা নেই, কিন্তু ওখানকার একটা শাস্তির ব্যবস্থা আছে। তৎক্ষণাৎ শাস্তির ব্যবস্থা শাস্তির কি ব্যবস্থা ধরনের? আছে, সেটা আমার ওইভাবে জানা নাই। আমি শুনেছিলাম যে ওখানে যদি ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো হয় বা রং জায়গায় পার্কিং করা হয়, তার লাইসেন্সে একটা পালসিং করে দেওয়া হয়। এই পালসিংটা ছাপ যখন পড়ে আর কি। হ্যাঁ না ফুটা করে দেওয়া হয় লাইসেন্স, পাঞ্চিং করে দাও। তৎক্ষণাৎ নগদ জরিমানা নগদ জরিমানাও করা হয় এবং ফুটাও করে দেওয়া হয়। তখন যখন তার লাইসেন্সটা যখন ক্যান্টনমেন্টের ভিতরেই শুধু 3 বার পালসিং হয়ে যায়, তখন তার ড্রাইভিং লাইসেন্সটা বাদ হয়ে যায়, সে আর কখনো গাড়ি চালাতে পারবে তা না। তো কঠিন নিয়ম এটা, মানে এটা তো বিদেশেও খুব প্রচলিত একটি নিয়ম যে আপনি ভুল করবেন, নিয়ম মানবেন না, আপনার লাইসেন্সে এটার ছাপ পড়বে এবং জি। পরবর্তীতে পয়েন্ট কাটা যাবে। এটা জি, point এটা কাটা খুব, যাবে, তার মানে ক্যান্টনমেন্টের রহস্য এটাই রহস্য যে ঠিক আছে। আসলে একটা শাস্তি আছে আপনি তাৎক্ষণিক। আরেকটা জিনিস দেখেন, ঢাকা গুলশান, গুলশান যে আমরা গুলশান 1 গুলশান 2, এটার ভিতরে যে বাসগুলো চলে ঢাকার চাকা, এগুলার নিয়মগুলো দেখেন, এরা কিন্তু কোনো বিশৃঙ্খলা করে না, না। সুন্দরভাবে চলতেছে। এদের স্মার্ট সিস্টেম আছে, টিকিটিং সিস্টেম আছে, কোনো ধরনের অনিয়ম নেই এদের ভিতরে। তো এই সিস্টেমটা যদি পুরো ঢাকা সিটিতে এবং ঢাকার বাইরেও যে লোকাল বাসগুলো চলে এগুলোতে হয়, সেও তো প্রায় 7-8 বছর ধরে শুনছি। হ্যাঁ আমরা এগুলো শুনছি। আমি মালয়েশিয়াতে দেখে আসছি, আমি মালয়েশিয়া ছিলাম, দেখে আসছি। ওখানে আমরা কার্ডের মাধ্যমে করতাম, যাদের কার্ড নেই নতুন, তারা দিয়ে করে কয়েন কিনে নেয়। সুন্দর, কোনো সিস্টেম নেই, বাড়তি কোনো টাকা নেওয়ার কোনো সিস্টেম নেই, কারোর সঙ্গে কেউ ভুক্তভোগী না। আর সব থেকে বড় কথা, বাংলাদেশের লোকাল সার্ভিস উঠাইতে হবে, তাছাড়া বাংলাদেশের নিরাপদ সড়ক হতে পারবে না। মানে সেটা অনেক মালিকের অনেক বাস চলতে হাজার থাকবে। বছর তপস্যা করলেও হবে না। আমার মনে হয় খুব দামি কথা বলেছেন, এই কথা প্রায় 6-7 বছর ধরে স্পষ্টতই সকলে বলছেন। নানা কমিটিও হয়েছে, কোনো লাভ হচ্ছে না। এর আগে ইলিয়াস কাঞ্চন স্যারও একটা করছিল, অনেক লেগেছিল, বাট এখনো লেগে আছে। জানি না সরকার তাকে কতটা সহায়তা করতেছে। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ রাসেল সরকার, ধন্যবাদ মোজাম্মেল হক চৌধুরী, ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, ধন্যবাদ দর্শক। পরবর্তী পর্বে ফুটবল সংগঠক জেলে গেলেন কেন, এই নিয়ে করব আলোচনা।